যেতে দেব না, মেরে দেব। কোনো মহিলার কান্নার আওয়াজ পায়, মানে ঘরের মধ্যে ঢুকেই ওর মনটা কেমন খারাপ হয়ে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়েছিল। কোথা থেকে যে হাওয়া আসছে, দরজা জানলা সমস্ত বন্ধ। টপ 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 করে জল পড়ছে। মুখটা একদম জ্বলে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। সেই অবয়বটা মিলিয়ে গেল। তুই বাবাজির কাছে যাবি? খাওয়া দাওয়া ছেড়ে দিল। আরো একজন কেউ আছে। ব্যাঙ্গিং হতে শুরু করলো। বাথরুমের নলটা হঠাৎ খুলে গেল। বাইকটা স্টার্ট হচ্ছে না। ওর বেডের চারদিকটাতে ঘুরছে। দুবার নক করলো। শুরু থেকে তোমাকে বলছি, দরজার দিকে দেখাচ্ছে আঙুল দিয়ে দিয়ে। জাস্ট ছুটেছে। আমার বাথরুমের দিকে তিনজনে বিছানায় পড়ে আছে। ছেলেটা না কোনো কথা বলছে না। আমার বুকের উপরে বসেছিল। কিচেনে কেউ কাজ করছে। 2015 সালের ঘটনা। এই জিনিসগুলো না থেমে থাকেনি। তোকে মরতেই হবে। পায়ের কাছে বসে আছে। ওখানে কেউ নেই। কন বীর তোমায় হো ক্যা? Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। ধরুন মাঝরাতে হঠাৎ আপনার চোখটা খুলে গেল এবং চোখ খোলার পর আপনি দেখতে পেলেন আপনার বুকের ওপরে কেউ একটা হাঁটু গেড়ে বসে আছে। তার চোখটা সম্পূর্ণ লাল। যখন খুব বেশি ঠান্ডা লাগে, যখন চোখে রক্ত জমে যায়, যেরকমটা লাল সেরকম রক্ত জমা লাল বর্ণের। তার সম্পূর্ণ কাপড়টা সাদা, চুল সাদা। সে আপনাদেরকে এমন একটা জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে রয়েছে যেটা টু সাম এক্সটেন্ট আপনার মনে হতেই পারে যে সে আপনাকে শেষ করে দেওয়ার জন্যই এসছে। চোখ খোলার পর আপনি আর কিছু করতে পারছেন না। এরকমটা যদি আপনার সাথে ঘটে তাহলে কেমনটা হবে? কিউরিওফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কিন্তু মারাত্মক হতে চলেছে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আমরা কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। এবং হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে এরকমই ঘটনা শেয়ার করতে চান ওভার কল, আপনি যদি আমার সাথে কথাও বলতে চান, তাহলে যোগাযোগ করুন 6290675195 এই নম্বরে। এটা হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন এবং আপনার ঘটনা শেয়ার করুন। এখানে আরও একটা জিনিস জানিয়ে রাখি, কৌস্তবের আড্ডা অর্থাৎ আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু নতুন একটি পডকাস্ট এসেছে গোলকনাথ বাবুর সাথে। অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ডেফিনেটলি পডকাস্টটা চেক আউট করুন। আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে ওই পডকাস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা শোনার পর ডেফিনেটলি আপনারা সেই পডকাস্টটাও দেখতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যাঁ শ্রাবণী, কৌস্তব বলছি। হ্যাঁ কৌস্তব বলো। কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাট তোমার যে ঘটনাটা রয়েছে না, তুমি যাদবপুর এরিয়াতে থাকতে আগে। হ্যাঁ। তোমার নিজের যে বোন রয়েছে তার হাজবেন্ডের সাথে এই ঘটনাটি ঘটে। কিছু কিছু ঘটনা থাকে না যে সেই ঘটনাগুলো তোমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ফলো করছে। মানে এখানে বীর, মানে তোমার যে বোনের হাজবেন্ড, তাকে যাদবপুর থেকে স্টার্ট করেছে ফলো করা দিল্লির পরে আরো একটা জায়গা, তারপরে আরো একটা জায়গা। এই জিনিসটা বারবার তাকে তাড়া করে বেরিয়েছে, ফলো করেছে রাদার। এই যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে এমন একটা ফিল আছে না, যেটা অনেক ক্ষেত্রে মানুষ যদি রাতে শোনে একটা প্রবলেমেটিক ব্যাপার ফিল করতে পারে। এই জন্যই মানে আমরা যেটা ডিসাইড করেছি, আমার টিম থেকে যেটা ডিসাইড করেছে,
এই ঘটনাটা আমরা একটু আগের দিকে করব। হুম। এখন বাজে 10:36 রাতের, হুম। শনিবার রাত আজকে। হ্যাঁ। অ্যান্ড তোমার এই ঘটনাটা শুনছি, হুম। বেশ অনেকদিন ধরেই রেকর্ড করার ইচ্ছা ছিল তোমার এই ঘটনাটা, বাট হ্যাঁ, হয়ে উঠছিল না। কি হয়েছিল গো? ঘটনাটা এইরকম যে আমার বোনের বর, তখন আমার বোন আর বীরেন বিয়ে হয়নি। যাদবপুরে আমরা থাকতাম, আর একই বিল্ডিং এ আমরা থাকতাম। বীর হুম। থাকতো 4 তলায় আর আমরা 1 তলায় থাকতাম, ঠিক আছে। এর মধ্যে ওই বিল্ডিংটাতে এরকমই কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছিল শুধুমাত্র ওর ঘরটাতে, বীর যে ঘরটায় থাকতো সেই ঘরটাতে। হুম। কোস্তাব, তোমাকে কি বলবো, একটা হঠাৎ করে ধরো এরকম ঘটনা যদি তোমার সঙ্গে ঘটে যে তুমি রাত্রির বেলায় একা নিজের ঘরে শুয়ে আছো, হঠাৎ মাঝরাতে তোমার চোখটা খুললে তোমার ঘুমটা ভেঙে গেল, আর সামনে তুমি দেখতে পাচ্ছ যে একটা কেউ তোমার বুকের উপরে বসে আছে, তার হাঁটু দিয়ে তোমার বুকটাকে পিষছে, সে তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, চোখগুলো তার লাল, একেবারে রক্তবর্ণ। তোমার কিরকম মনে হবে? একটা অবয়ব, কিরকম অবয়ব? অবয়বটার চেহারা হচ্ছে একেবারে বয়স্ক বুড়ি মানুষ, এবং চুলগুলো সাদা, পুরো গায়ে যে শাড়ি পরে আছে সেটা সাদা, একদম চোখগুলো, মুখটা বিভৎস দেখতে, বিভৎস, চোখগুলো লাল হয়ে আছে আর ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এরকম একটা অবয়ব। কি হয়েছিল একটু শুরু থেকে শুরু করো তো, কি হয়েছিল? ঠিক আছে, তাহলে আমি শুরু থেকে তোমাকে বলছি যে আমার বোনের বর বীর, সে যাদবপুরে থাকতো, ঠিক আছে। নতুন নতুন সে ওখানে শিফট হয়েছিল আমাদের বিল্ডিংটাতে, কারণ সে বাইরের ছেলে, আগ্রা সেখানকার ছেলে সে, আর একটা আইটি কোম্পানিতে চাকরি পেয়ে ওখানে এসে শিফট করে যাদবপুরের একটা বিল্ডিং এ, আমাদের বিল্ডিং এ। এরপর রাত্রির বেলা করে, যেরকম তুমি জানো যে আইটি কোম্পানিগুলোতে শিফট ডিউটিও কখনো কখনো হয়, সেরকমই একটা শিফট ডিউটি, রাতের শিফট করে ও ফিরছিল। হঠাৎ করে ও যখন রোজই এরকম প্রায় দেরি করে ফেরে, হ্যাঁ, নিজের ঘরে যায়, রোজকার যেরকম কাজকর্ম করে, শুয়ে পড়ে। সেদিনটা জানি না কি হয়েছিল, ব্যাপারটা অদ্ভুতই লেগেছিল আমাদের, কারণ আমরাও সেই বিল্ডিংটাতে অনেক বছর ধরে থাকতাম। আমাদের সঙ্গে কখনো ওরকম কিছু হয়েছিল না, অবশ্য আমরা রাত করে তো ফিরতাম না, কিন্তু ও রাত করে ফিরতো। তো ও এরকম বললো আমাদেরকে যে ও যখন এসেছে বিল্ডিংটা দিয়ে 4 তলায় উঠছে, সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ করে ও কোনো মহিলার কান্নার আওয়াজ পায়। আচ্ছা। কান্নার আওয়াজটা এতই জোরে ছিল, এতই তীক্ষ্ণ ছিল যে পরিষ্কার শোনা যাচ্ছিল যে একটা মহিলা কেউ সিঁড়ির যে একেবারে স্টার্টিং পয়েন্টে থাকে, ওখানে দেখবে একটা গ্যাপ থাকে, সিঁড়ির তলা যেটা বলে, হ্যাঁ, ও পুরো বুঝতে পারছিল যে ওই সিঁড়ির তলাটার থেকে মনে হচ্ছে যেন আওয়াজটা, কান্নার আওয়াজটা আসছে। প্রথমে ও বিশ্বাস করতে চায়নি যে সিঁড়ির তলা থেকে আসছে, না কি ওই বিল্ডিং এই কোনো ঘরের থেকে হয়তো কোনো মহিলা, যেরকম হাজবেন্ড ওয়াইফে ঝগড়া হয় সেরকম হয়তো কারোর মধ্যে ঝগড়া হয়েছে, কোনো মহিলা হয়তো কাঁদছে, হ্যাঁ, ঝগড়া হওয়ার পর, সেইটা ও মনে করেছে প্রথমে। তারপরেও যে না, এটা সত্যি একেবারে সিঁড়ির তলা থেকেই আসছে কান্নার আওয়াজটা। ও ভেবেছে যে এত রাতে সিঁড়ির তলা থেকে কোনো মহিলা এসে বসে কেন কাঁদবে, আর যখন উঠছিল তখন তো কাউকে দেখেনি। আচ্ছা, এরপর ও কি করে, উপর থেকে আস্তে আস্তে নিচে খুব ধীর পায়ে নিচে নেমে আসতে থাকে, দেখবার জন্য যে কে ওইখানে বসে কাঁদছে।
এত রাত্রির বেলায় কোন মহিলা বসে কাঁদছে। আস্তে আস্তে যখন নিচে নামে, ও দেখে ওখানে কেউ নেই, কান্নার আওয়াজও নেই এবং কোনো মহিলাও ওখানে নেই। মানে সোর্সটা জানা যায়নি, সোর্সটা বুঝতে পারিনি যে কোথা থেকে আসছিল। আচ্ছা, তখন ও মনে ভেবে নেয় যে তার মানে নিশ্চয়ই এখানে কোনো ফ্ল্যাট, যে ঘরগুলো আছে এখানেই কারোর মধ্যে হয়তো নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে হাজবেন্ড ওয়াইফে, সে নিশ্চয়ই কাঁদছে। আবার যখন ও উপরে যেতে থাকে, কান্নার আওয়াজটা ও আবার পায়। আচ্ছা, জাস্ট হয়তো দোতলা কি তিনতলা অব্দি পৌঁছেই ছিল, কান্নার আওয়াজটা আবার শুরু হয়ে যায়, করে কাঁদছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে ও ঘরে ঢুকে যায়, ভাবছে নিজেদের পার্সোনাল ম্যাটার হবে কারোর, কি করবে আর ও গিয়ে দেখে, ব্যাচেলার ছেলে, একা, কাউকে ডিস্টার্ব করাটা ঠিক নয়। তখন অত রাত্রির বেলা, রাত 12টা বাজে, কাকে ডিস্টার্ব করবে, গিয়ে কাকে জিজ্ঞেস করবে, দিয়ে ও নিজের ঘরে ঢুকে যায়। সেদিন রাতটা কোন রকমে, সেদিন কিছু হয় না, ও নর্মালি শুয়ে পড়ে। পরের দিন আবার অফিস যায়। পরের দিনকে অফিস থেকে যখন ও ফেরে, ঘরে ঢোকে, সেদিনকে কোনো ওরকম সিঁড়িতে কোনো অ্যাক্টিভিটি হয় না। যখন ঘরে ঢোকে, ঘরে ঢোকার পর ওর মনে হয় যেন যে ঘরটার আবহাওয়াটা কিরকম একটা ভারী, মানে ঘরের মধ্যে ঢুকেই ওর মনটা কেমন খারাপ হয়ে যায়, মানে ভালো লাগছে না, মন ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে, ভারী ভারী লাগছে মনটা। এক এক সময় আমাদের দেখবে এরকম হয়, মনে হয় যেন আমার কাঁদতে ইচ্ছে করছে, মনটা খারাপ হয়ে গেছে। কেন খারাপ হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু মনটা খারাপ। মানে ঘরের পরিবেশটা ভারী হয়ে থাকতো, ঘরের পরিবেশটাই পুরো ভারী, একদম ভারী, একদম ভাল লাগছে না। মনে হচ্ছে যেন এখান থেকে বেরিয়ে কোথাও চলে যাই, ঘরটার থেকে বেরিয়ে কোথাও চলে যাই। অত রাত্রির বেলা কোথায় গিয়ে কোথায় যাবে, কোনো বন্ধুর বাড়িও যেতে পারে না। যাই হোক, সেই দিন রাত্রিটা কোন রকমে ও খেলো দিলো, শুয়ে পড়লো। আচ্ছা, শুয়ে পড়ার পরে ঠিক মাঝরাতে ওর মনে হচ্ছে যেন ঘরের মধ্যে ও ছাড়াও আরো একজন কেউ আছে। টুকটুক করে বাসনপত্রের আওয়াজ হচ্ছে, কখনো কখনো বাথরুমের যে কলটার থেকে টপ 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 করে জল পড়ছে। বাথরুমে গিয়ে দেখে কল তো বন্ধ, ওকে, কল থেকে তো জল পড়ছে না, তাহলে আওয়াজটা কোথায় হচ্ছে? আর আমাদের এই ফ্ল্যাটটাতে কিরকম ছিল যে স্নান করার ঘরটা আলাদা আর যে ল্যাট্রিন যেটা থাকে সেটা আলাদা, ঠিক আছে, এরকম করেছিল। হ্যাঁ, তো ওগুলো 1 BHK ঘর, পুরো বিল্ডিংটা তো ওগুলো 1 BHK, 2 BHK দুটো ছিল, বাকি সব 1 BHK ছিল। তো ওরকম ও চেক করে আবার শুয়ে পড়ে। এরপরে শুতে ঘুমাতে আর পারছে না, হঠাৎ করে ওর মনে হচ্ছে যে পাশের রুমটা থেকে কেউ আছে নাকি, যে খুটখুট খুটখুট আওয়াজ হচ্ছে। পাশের রুম আবার ওঠে, গিয়ে লাইট জ্বালায়, দেখে না কেউ নেই, কোনো কেউ নেই। মানে যেরকম ঘরে একটা মানুষ থাকলে পরে জিনিসপত্র ওঠানো নামানো রাখা চলা ফেরা একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটা ও পাচ্ছে। আচ্ছা, সেই দিন রাত্রিবেলাটা ও কিছু না মনে করে ঘুমিয়ে পড়ে, ঠাকুরের নাম করে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে পুরো, আমি বলে রাখি, এই যে এই শিফট ডিউটিটা থাকতো, ওটা 1 সপ্তাহ এই শিফট, 1 সপ্তাহ বি শিফট, ঠিক আছে, এইরকম থাকতো। হ্যাঁ, এই শিফট একদম সকালবেলায় যেত, দুপুরবেলায় আসতো, বি শিফটটা দুপুরবেলায় যেত, রাত্রের বেলায় আসতো। এই টাইমিংটা এরকম থাকতো। ওই সপ্তাহটাতে
ও জাস্ট এইটা শুরুই হয়েছিল মানডে থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? নেক্সট ডে 2 দিন তো এরকম কাটলো। তৃতীয় দিন ও শুয়ে আছে, আবার রাত্রেবেলায় এসছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে শুয়ে পড়েছে। মাঝরাত থেকে এই অ্যাক্টিভিটি গুলো শুরু হতো। পরিষ্কার বুঝতে পারছে ওর ঘরের মধ্যে কেউ চলাফেরা করছে, ঘরের মধ্যে কেউ হাঁটা চলা করে বেড়াচ্ছে, একদম পরিষ্কার। যখন আমরা ঘরে একা থাকি এমনি আমাদের একটু এক্সট্রা আওয়াজ কানে বেশি আসে, ঠিক আছে? রাতের বেলায় কোনো আওয়াজ সেরকম আসে না, পুরো চারদিকটা নিস্তব্ধ, আওয়াজ আরো বেশি আমরা বুঝতে পারি। ঘরের মধ্যে কেউ হাঁটা চলা করলে পরে আরো ভালো করে বুঝতে পারি যে কেউ আছে, কেউ উঠলো, কেউ বসলো, কেউ বাথরুম গেল, কে রান্নাঘরে গেল, রান্নাঘরে বাসনের আওয়াজ হলো, তো বোঝা যায়। আমরাও যেরকম থাকি সবারই বোঝে, এটা একটা নর্মাল ব্যাপার। ঘরের মধ্যে ও অল্প একটুখানি চোখটা যেরকম আধ খোলা করে আমরা দেখি না, শুয়ে আছে, বাট ঘুমটা ভেঙে গেছে আর চোখটা আধ খোলা করে ও দেখছে পুরো ঘরের লাইট কিন্তু অফ, একটা ডিম লাইট জ্বলছে নীল রঙের। ওর মধ্যে ও দেখতে পাচ্ছে একটা হোয়াইট কালারের শ্যাড, মানে একটা হোয়াইট কালারের অবয়ব, মানে সাদা রঙের কাপড় পরা কেউ। বাথরুম থেকে রান্নাঘর গেল, আবার রান্নাঘর থেকে আবার বাথরুমের দিকে, আবার ওর রুমটাতে ঢুকলো, ওর বেডের চারদিকটাতে ঘুরছে, পুরো বেডটার চারদিকে ঘুরছে সেই অবয়বটা। একটা সাদা রঙের শাড়ি পরা এক মহিলা, যার চুল পুরোপুরি সাদা, একটা বুড়ি মানুষ, বয়স্ক, ভীষণ বয়স্ক থুতথুরে বুড়ি মানুষ, সে ওই ঘরটাতে ঘুরে বেড়াচ্ছে। সেই দিনকে ও যে ঠাকুরকে ও মানে, সেই ঠাকুরের নাম করতে 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 এতই ও ভয় পেয়ে গেছে যে ও সারা রাত জেগে চাদরটা মাথা অবধি মুড়ে আর শুয়ে থেকে গেছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে, ওর একদম শক্ত কাঠ হয়ে গেছে ভয়ে, যে এই কোথা থেকে আসলো, এটা কি বুঝতে পারছে না তো। ঘরের লাইট অফ, তখন পুরো ঘরের লাইট পুরো অফ। এতটাও ওর মানে শক্তি নেই, এতটাও মনের সাহস হচ্ছে না যে উঠে ও লাইটটাকে জ্বালাবে। নেক্সট ডে আবার সেই বিশেপ ঘরে এসেছে। ঘরে এসে আর সেদিনকে ও কোম্পানি থেকে খেয়ে এসেছে। আমাদের কোম্পানিতে এরকম ইয়ে হয়, খাবার দেয়, ঠিক আছে? লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব অ্যারেঞ্জমেন্ট থাকে, ক্যান্টিন প্রোভাইড থাকে। তো সেই খাবার ও রাতের ডিনারটা সেরে এসছে কোম্পানি থেকে। এসে ও লাইট জ্বালিয়ে বসে আছে, শুতে আর পারছে না, ভয় শুতে পারছে না। ভাবছে যে আবার আমি কিছু একটা দেখবো, আগের দিন যেরকম হয়েছে। তারপরে ও ভাবলো যে কতক্ষণ এইভাবে বসে থাকবো, চোখ তো বন্ধ হয়ে আসছে, হ্যাঁ, ঘুমে ঢলে যাচ্ছে। ও কি ভাবলো ঠিক আছে, দেখা যাবে, দেখি না কি হয়। লাইটটা বন্ধ করে শুয়েছে, ঘুমাতে পারছে না, আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পর ঠিক রাত 12:30, 1টা এরকম বাজে, হঠাৎ করে চোখটা আপনি ওর মনে হলো যে ঘুমটা ভেঙে গেল, আর চোখটা খুলেছে। খোলার পরেই দেখছে সেই দিনকে সেই অবয়বটা ওর পায়ের কাছে বসে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পায়ের কাছে বসে আছে আর ওর দিকেই তাকিয়ে আছে, চোখগুলো লাল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। সে আর বুঝতে পারছে না যে এবারে ও কি করবে। ভাবছে এইটা তো একদম রিয়েল, এটা তো একদম রোজ তো ও
হ্যালুসিনেট করতে পারে না একটা জিনিস। কোনো মানুষই রোজ হ্যালুসিনেট করবে না, না। হ্যালুসিনেশন একদিন হবে, কখনো একবার হবে, 2-4 সেকেন্ডের জন্য হবে, বাট ওটা তো কন্টিনিউয়াস বসে আছে, আর এভরি ডে ও দেখছে ঘরের মধ্যে। এবারে ওর লাইফ একদম মিজারেবল হয়ে গেল, ঠিক আছে। ও ভাবছে যে এবারে আমি কি করব, এই জিনিসটাকে কিভাবে তাড়াবো, তো বুঝতে পারছে না। ইয়াং ছেলে, হ্যাঁ, এসব জিনিসে কখনো বিশ্বাস করতো না, কোনোদিন দেখেনি। সেই এই দিনটাও জিনিসটা মানে বাড়িতে ঢোকার সাথে সাথেই হয়েছে, মানে ধরো বাড়িতে ঢুকেছে, রেন্টে থাকতো না লাইক কিনেছিল? সেটা কোম্পানি থেকে প্রোভাইড করে, ঠিক আছে। আর এখানে মিন্স কোম্পানি বলে যে তুমি যেখানে হোক এরকম কাছাকাছি জায়গায় তুমি ফ্ল্যাট নিয়ে নাও, সেইটা টাকাটা কোম্পানি পে করে। আচ্ছা, আর এখানে কি রিসেন্ট উঠেছিল, এসেছিল? এইটা রিসেন্টলি উঠেছিল ওই ঘরটাতে। আচ্ছা, এটা কোন সালের ঘটনা? এইটা হচ্ছে 2015 সালের ঘটনা। আচ্ছা, তারপর কি হলো বলো। তারপরে হলো যে এরকমই এভরিডে ও দেখতে শুরু করে দিল। হুম, কোনোদিন ওর মাথার কাছে বসে থাকে, হুম, হুম, কোনোদিন পায়ের কাছে, কোনোদিন ওর বেডের চারদিক ঘুরছে, হুম, হুম, কখনো একদিন এরকম হলো কৌস্তব, হুম, যে হঠাৎ করে ও বুকের ওপরে ভীষণ ভার ফিল করছে, ভীষণ মনে হচ্ছে যেন একটা দম আটকে আসছে ওর, হ্যাঁ, শ্বাস নিতে পারছে না মাঝরাত্রের বেলা। হুম, 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 চোখটা যখন খুলেছে তখন দেখছে যে ওই সেই বুড়ি যে মহিলা যাকে ও দেখছিল রোজ, হুম, হুম। সে ওর বুকের উপরে চেপে বসে আছে, চোখগুলো লাল হয়ে ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে, আর মনে হচ্ছে যে ও গলা টিপে ওকে মেরে ফেলবে। আচ্ছা, ছটপট 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 করতে করতে, আমি তোমাকে বলে রাখি, যে বীর ছিল ওরা ছিল মানে নিরাকারে বিশ্বাসী, ঠিক আছে। আমরা যেরকম হনুমান চালিসা পড়ি, এগুলো পড়ি, ওরা নিজের গুরুদেবকে মানে, এটা ঠিক আছে। পাঞ্জাবি কি? হ্যাঁ, পাঞ্জাবি। তাহলে মানে শিখ গুরু শিখ, ইয়েস। মানে গুরু তো নানককে সে মানেন। গুরু নানককে মানে, তো সে নিজের গুরুদেবকে মনে করতে 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 নিজের পাঠ পড়তে পড়তে আস্তে 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 দেখলো যে বুকটা হালকা হয়ে গেল, চোখ বন্ধ করে আছে, আর ওর দেখার শক্তি নেই, আরও পারছে না দেখতে, হ্যাঁ, মানে এতই ভয়ঙ্কর চেহারা, মনে হচ্ছে মুখটা জ্বলে গেছে, সেই মহিলার মুখটা একদম জ্বলে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে, আর এই মারে কি সেই মারে। যাই হোক, ওরকম পাঠ করতে করতে নিজের গুরুদেবকে মনে করতে করতে আস্তে 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 সেই অবয়বটা মিলিয়ে গেল, আর কিচ্ছু দেখতে পেল না, বুক হালকা হয়ে গেল। হুম, আস্তে ও লাইটটা কি করলো, সাহস করে উঠলো, উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। হুম, লাইটটা জ্বালিয়ে সেদিনকে মতন ওই রাতটা আস্তে আস্তে ওই জেগেই কেটে গেল, আর ঘুমাতে পারলো না। হুম। কারণ এরকম একটা ভয়ের, এরকম একটা মানে ইনসিডেন্ট হওয়ার পরে আমার মনে হয় কারোরই ঘুম আসবে না, একদম। সে লাইটটা জ্বলুক বা অফ থাকুক, কারোর ঘুম আসবে না। তারপরে ও কি করলো, যে ও আর ঘরের মধ্যে থাকতে পারছে না, ভাবছে যে আমি কি করব, সবসময় মনে হচ্ছে যে কেউ আছে ওই ঘরটার মধ্যে, আর ওরকম একটা চেহারা দেখার পর কেউ আর চাইবে না যে দ্বিতীয়বার ওই চেহারাটা দেখি ওইরকম। তো কি হলো, ও রোজ পাঠ করতে লাগলো, নিজের গুরুদেবের পাঠ করতে লাগলো ঘরে। এরকমই একদিনকার ঘটনা কৌস্তব, ও নিজের গুরুদেবের পাঠ করছিল সেই রাত্রির বেলাতে। তার গুরুদেবের একটা ক্যালেন্ডার ছিল, ওই ক্যালেন্ডারটাকেই ও ধূপকাঠি দেখাতো এবং পাঠ করতো বই নিয়ে ক্যালেন্ডারটার সামনে, হ্যাঁ। এমন হলো যে কোথা থেকে যে হাওয়া আসছে, দরজা জানলা সমস্ত বন্ধ, কিন্তু
ও যে পাঠ করছে না, ও ক্যালেন্ডারটা খালি উড়ছে, পাতাগুলো উড়ছে। ও আর দেখে কিছু করতে পারছে না। ওর ওর যে ইয়েটা পাঠটা মাঝখানেই বন্ধ হয়ে যাচ্ছে, হাতে যে বইটা হাত থেকে পড়ে যাচ্ছে, সেটাকে আবার তুলছে, মানে পাঠটা কি হচ্ছে মাঝখানে ব্রেক হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। ঠাকুরের ফটো, মানে উনি যাকে মানেন তার ফটোটা উড়ছে, তো তাকে দেখতে পাচ্ছে না। আর এদিকে হাতের যে বইটা আছে সেটার পাতাগুলো উড়ে যাচ্ছে, পাতা হাত থেকে বইটাই পড়ে যাচ্ছে। ও যতবার তুলছে পড়তে যাচ্ছে, আবার হাত থেকে কিভাবে পড়ছে নিজেও বুঝতে পারছে না, হাত থেকে বইটা যখন পড়ে যাচ্ছে। তবুও ও সাহস করে না, মনের মধ্যে এতটা জোর রেখে, অনেক জোর রেখে ও মনের মধ্যে ভাবে যে না, আমাকে এইটা করতেই হবে, এই পাঠটা আমাকে করতেই হবে কমপ্লিট। ওকে। তা না হলে আমার উপরে এই এন্টিটিটা আরো চেপে বসবে। যতই হোক কৌস্তব, যখন আমরা কোনো ঠাকুর দেবতাকে মনে করি, যে যাকেই মানে, তখন আমাদের মনের মধ্যে একটা জোর আসে, যে এই জোরটা রাখলে পরে আমি একটা নেগেটিভ কিছুর সঙ্গে আমি লড়াই করতে পারবো। একদমই তাই। মনের মধ্যে সেই জোরটা অটোমেটিক্যালি চলে আসে। ও সেটাই মনে করলো যে আমাকে আমাকে জোর আনতে হবে আমার মনের মধ্যে, তাহলে আমি লড়াই করতে পারবো। যাই হোক, এরপরে কি হলো কৌস্তব, সেই এন্টিটিটা কিন্তু ঘর থেকে গেল না। যতক্ষণ ও পাঠ করতো ততক্ষণ পরিবেশটা একদম হালকা হয়ে যেত, খুব ভালো, যেমন আগে ছিল ঠিক তেমনই হয়ে যেত। কিন্তু যেই কিছুটা সময় পার হতো না, 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা ঠিক থাকতো, তারপরে আবার যেকার সেই ভারী অ্যাটমসফিয়ারটা তৈরি হয়ে যেত আবার। এইবারে ও কি করলো, নিজের বন্ধুর বাড়িতে শুতে আরম্ভ করলো, যে আমি আর এই ঘরে থাকতে পারছি না। নিজের একটা বন্ধুকে বললো যে হ্যাঁ রে, তোর বাড়িতে আমি থাকতে পারি, একটু 2টো রাত আমাকে খালি একটু থাকতে দে, কারণ তারপরে এই শিফট হয়ে যাবে, হ্যাঁ শিফটটা চেঞ্জ হবে। তো ও পুরো সেই সপ্তাহটা নিজের বন্ধুর বাড়িতে কাটালো। কিন্তু কারোর বাড়িতেও কতদিন কাটাবে, আমাকে তো নিজের জিনিসপত্র নিজের ঘরে তো যেতেই হবে, আমি কারোর বাড়িতে তো দিনের পর দিন কাটাতে পারি না, তাই না? সে এটাই মনে করলো, আমি কতদিন অন্যের বাড়িতে কাটাবো, আমাকে সেই ঘরে তো ফিরতেই হবে। কিন্তু সেটার কেন? হ্যাঁ, কি বলছো? চেঞ্জ কেন করে নিচ্ছিল না? তোমাকে বলে রাখি কৌস্তব, মানে তুমি তো জানো কলকাতায় এত সহজে বাড়ি পাওয়া খুব মুশকিল। একটা মানে সুটেবল রেন্ট, তারপরে সুটেবল জায়গা যেটা কিনা ওর অফিসের অনেকটা কাছাকাছি হবে, সেরকম ও খুঁজে পাচ্ছিল না। ঠিক আছে, দেন ও মনে করলো যে এবারে এটার কিছু একটা প্রতিকার করা উচিত। দিনে দিনে ও কি হতে লাগলো, ওর খাওয়া ছেড়ে দিল। খাওয়া দাওয়া ছেড়ে দিল? খাওয়া দাওয়া ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা। খেতে পারছে না। স্নান করা বন্ধ করে দিল। ওকে ওকে। চুল এলোমেলো, নোংরা কাপড় জামা, সে নিজের ঘরে ঠিক করে থাকতে পারছে না, তো সারাটা দিন বাইরে 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 ঘুরে ঘুরে কাটাচ্ছে, না ঠিক করে খাওয়া, না স্নান করা, না কাপড় কাচা, কিচ্ছু করতে পারছে না। ওই ঘরেও থাকতেই পারছে না। সারাক্ষণ মনে হচ্ছে যে পেছনে এসে কেউ দাঁড়িয়ে আছে, রান্নাঘরে কেউ টুকটাক করছে, রুমের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে, তাকে থাকতে দিচ্ছে না। একদিন এরকমই ওই রুমটাতে ঘুমাচ্ছে, স্বপ্নতে দেখছে সে ওই বুড়ি মানুষটা এসে ওকে বলছে, তুই কতদিন বাঁচবি, তোকে তো মেরে দেবো আমি, তোকে তো আমি মেরে দেবো, তুই কতদিন বেঁচে থাকবি। ও ফট করে উঠে গেছে, ঘুমটা ভেঙে গেছে ওর। ঘুমটা ভেঙে গিয়ে তারপরে ও মনে করছে, এটা আমি কি দেখলাম,
এটা তো ওই সেই বুড়িটা যাকে আমি একদম চোখের সামনে দেখেছি আমার বুকের উপরে বসেছিল। এ আমাকে স্বপ্নতে এসে বলছে যে তুই কতদিন বাঁচবি। সাংঘাতিক ব্যাপার। তারপরে ও কি করলো, ও নিজের বাড়িতেও জানায়নি, কাউকে জানায়নি, ও চলে গেল হঠাৎ করে ছুটি নিয়ে নিজের বাড়ি। নিজের বাড়ি চলে যাওয়ার পরে ও যে গুরুদেবকে মানতো, সেইখানে যেরকম গুরুদ্বারাতে সব শিখরা যায়, সেইখানে গিয়ে সে নিজের গুরুদেবকে বলল যে এরকম এরকম ব্যাপার। গুরুদেব বলল যে ঠিক আছে, একটা পার্টিকুলার সময় এই কাজগুলো করা হয়, তো তুমি 2 দিন পরে আসো। 2 দিন পরে ওকে সময় দিল। ও বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আবার স্বপ্নে এসে রাত্রির বেলায় শুয়েছে, ওকে স্বপ্নতে দেখাচ্ছে তুই কিছু করতে পারবি না, তোকে মরতেই হবে। সেই বুড়িটা স্বপ্নে এসে ওখানে ও শুয়ে আছে নিজের বাড়িতে, স্বপ্নেতে বলছে যে তুই কিছু করতে পারবি না, তোকে মরতেই হবে। এরপর আর তো সে ঘুমাতে পারে না, বারবার স্বপ্নেতে আসছে, সামনে দেখতে পাচ্ছে না কিন্তু স্বপ্নেতে আসছে। এরপরে নেক্সট ডে 2 দিন পার হয়ে গেছে, যেদিনকে ওর যাওয়ার কথা। এই দিনটার কথা যখন আমি শুনেছি না, আমার এত এমন লেগেছে, মানে এইরকমও হতে পারে ঘটনা কারোর সঙ্গে, মানে এমন কারোর সঙ্গে যে কিনা আমার, মানে তখন আমার বোনের বিয়ে হয়ে গেছে যখন আমি এই ঘটনাগুলো শুনেছি, মানে এরকম হয়েছে। আমরা তখন ওখানে ছিলাম সেই বিল্ডিংটাতে, একদম নিজের, তো সে এখন নিজের একেবারে নিজের লোক। খুব অদ্ভুত লেগেছিল। ঠিক আছে, যার সঙ্গে এগুলো হয় সে বুঝতে, সেই মানে একমাত্র এটার যে কি যন্ত্রণা সেটা সে বুঝতে পারে। সেই দিনকে ও বাবাজি যে ডেকেছে বীরকে যাওয়ার জন্য, গাড়িটা বার করেছে, টু হুইলারটা বার করার পরে ও স্টার্ট আর হচ্ছে না, বাইকটা স্টার্ট হচ্ছে না। ঠিক আছে, কিক মেরেই চলেছে, কিছুতেই স্টার্ট হচ্ছে না। তারপরে আরেকটা বাইক ছিল, সেটাকে কিক মারছে, সেটাও স্টার্ট হচ্ছে না। কোন রকমে নিজের বাবাজির নাম করতে করতে, সে পাঠ করতে করতে স্টার্ট করলো। ও পাঠ করছে মনে মনে, হ্যাঁ, দিয়ে বাইকটাকে স্টার্ট দিচ্ছে। স্টার্ট হয়ে গেল বাইক। মানে লোকে এটা যদি শোনে তো ভাবে যে কি গাঁজাখুরি দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়েছে। বাইকটা স্টার্ট হলো, স্টার্ট করার পরে ও যাচ্ছে, কিন্তু না ওর হাত পাগুলো না ভারী হয়ে গেছে। মানে ও আর মানে অ্যাক্সিলারেটর যে দেবে না, বাইক আমরা চালাই অ্যাক্সিলারেটর তো দিই, অ্যাক্সিলারেট হচ্ছে না বাইকটা। ঠিক আছে, আগে আর বাড়ছে না, এটা বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন প্রচুর ফোর্স দিয়ে কেউ গাড়িটাকে পিছন দিকে টানছে, আগে আর বাড়তে দিচ্ছে না। এরপরে একটা অদ্ভুত জিনিস হয়েছে ওর সঙ্গে। বাইকটা তো আগে বাড়ছে না, ও নিজের মনের মধ্যে নিজে নিজে বলছে নিজেকে, কেমনি করে বলছে শোনো, বলছে যে তুই বাবাজির কাছে যাবি, যেতে দেব না তোকে, যেতে দেব না, মেরে দেব, যেতে দেব না, তুই বাবাজির কাছে কি করে যাবি আজ দেখি। হি হি করে হাসছে। বাট এটা কিন্তু বীর নিজের, ওর নিজের ভেতর থেকে আওয়াজটা আসছে, বুঝতে পারছো?
দ্যাট মিনস যে ওটা ওই এন্টিটিটা ওর ভেতরেই ঢুকে গেছে, মিনস ওকে কিছুটা হলেও পজেস করে ফেলেছে, কিছুটা হলেও পজেস করেছে ওকে। ঠিক আছে, মানে ওটা যে একটা বলছে যে আমি কখনো ওই ওই জিনিসটা থেকে বেরিয়ে আসছি, ভাবছি আমি বাবাজির নামটা আমি পাঠটা করব, যখন পাঠ করছি তখন হালকা লাগছে, যেই পাঠটা শেষ হয়ে যাচ্ছে আবার ওটা চেপে বসছে আমার উপরে, যেতে দেবো না, কি করে যাবি, যেতে দেবো না। এরকম করতে করতে ও পৌঁছেছে। ঠিক আছে, পৌঁছানোর পরে সেই বাবাজির কাছে যখন গিয়ে পৌঁছেছে, পৌঁছানোর পর ওর ওপরে তারা পাঠ করেছে, তাদের মন্ত্র জল সেসবগুলো ছিটানো, এইসব করে টোরে অনেকটা ওর হালকা লেগেছে। তারপরে কিছু ওদের বই, আরো অন্যান্য বই যেগুলো পাঠ করার জন্য, তারপরে ওদের ধর্ম অনুযায়ী যে জিনিসগুলো করার সেরকম টাইপের করেছে। করে ওখানেই ও 1 মাসের ছুটি নিয়ে ওখানেই ছিল। দেন ওখান থেকে ও বলল নিজের কোম্পানিতে যে আমাকে অন্য ঘর দেয়া হোক। ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন দিল যে যতক্ষণ না আমি অন্য ঘর পাচ্ছি ততক্ষণ আমি ইয়ে করতে পারছি না, জয়েন করতে পারছি না, আমার শরীর ভীষণ খারাপ বলে এরকম একটা অ্যাপ্লিকেশন দিল। দেন তো বন্ধুদের সাহায্য নিয়ে একটা অন্য ঘর ও ঠিক করলো, দিয়ে তারপর সেখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে গেল। ঠিক আছে, আচ্ছা, সেই ঘরটাতে এখনো আর কেউ আসেনি এই ইনসিডেন্টটা হওয়ার পর। এরপর কি হয়? এরপরে যথারীতি আমার বোনের সঙ্গে বীরের বিয়ে হয়। ঠিক আছে, মানে পরিচয়টা কিভাবে হয়েছিল? ফ্ল্যাটে থাকতেই? হ্যাঁ, না, এই ফ্ল্যাটে থাকতে থাকতে পরিচয়টা, হ্যাঁ আমাদের এই ফ্ল্যাটে থাকতে থাকতেই হয়েছিল, বাট বিয়েটা এখান থেকে চলে যাওয়ার পরে হয়েছে। ঠিক আছে, এরপরে আমার বোনের বর যে সে চলে যায় এখান থেকে, ট্রান্সফারই একেবারে নিয়ে নেয়। ট্রান্সফার নিয়ে সে পুনে চলে গেছিল। ঠিক আছে, পুনেতে চলে যাওয়ার পরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে চলে যায় তারা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে হসুর বলে যে জায়গাটা আছে সেখানে গিয়ে ওরা একটা ঘর ভাড়া নেয়। ঠিক আছে, এখানে বলা আমি তোমাকে বলে দিই, ওর এই যে ব্যাপারটা আমি অনেক তোমার গল্পতে শুনেছি যে কারোর হালকা রাশি বা ভারী রাশিটা ম্যাটার করে না নাকি। এক্স্যাক্টলি, সেটা নাকি কারোর বার্থ চার্টে স্পেশাল কিছু গ্রহ নক্ষত্রের ব্যাপার যদি থাকে সেই মানুষদেরকে এরকম জিনিসগুলো বেশি অ্যাট্রাক্ট করে, নেগেটিভ জিনিসগুলো। আমার যা মনে হয় যে বীরেরও সেরকম নিশ্চয়ই কিছু আছে, বিকজ ওর রাশিটা কিন্তু খুব ভারী, সিংহ রাশি। ঠিক আছে, ভারী রাশি শুনেছি আমি খুব একটা অ্যাস্ট্রোলজি বিষয়ে জানি না তো, কিন্তু তবুও এই জিনিসগুলো না থেমে থাকেনি বুঝতে। ও যখনই এরপর যে ব্যাঙ্গালোর গেল, ব্যাঙ্গালোরে একটা ঘর ওরা ভাড়া নিল। এট দ্যাট টাইম আমার বোনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমার বোনও ব্যাঙ্গালোর শিফট হয়ে গেছে ওর সঙ্গে। এইবার শুরু হলো এই যে ঘটনাগুলো। এতদিন তো বীর খালি এগুলো সব হচ্ছিল ওর সঙ্গে, এর মধ্যে জুড়ে গেল আমার বোন। যে ঘরটা ওরা ভাড়া নিয়েছিল বাস কয়েকটা দিনই হয়েছিল, প্রথম ঘরটাতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, সব ঠিকঠাক ছিল।
হঠাৎ করে আহ, যেরকম যে কোম্পানিতে গেছিল বীর, ওখানের টাইমিংটা ভীষণ অদ্ভুত। বিশেপ যেটা ছিল, যেটা যাদবপুরে ছিল, সেইটা ছিল রাত 11টা, 11:30টার সময় ঘরে ফিরে আসা, ঠিক আছে। বাট ব্যাঙ্গালোরে কি হলো, ওখানে যে কোম্পানিটা ও জয়েন করলো সেইখানে ঘরে ফিরে আসার সময়টা রাত 1:30টা। আচ্ছা, তোমার বোন তখন একা থাকতো? এতটা টাইম আমার বোন একা। আচ্ছা, ওকে। দুপুর বেলায় যেত আর রাত্রে বেলায় 1:30টার সময় ফিরতো। অ্যান্ড ওদের বাস যেখানে ওকে নামাতো সেখান থেকে বেশ আরো 10 থেকে 15 মিনিট হেঁটে তারপর ঘরের ভেতর ঢুকতো। এরকম একটা জায়গা ছিল, মানে মেইন রোডে নামাতো বাস, মেইন রোড থেকে বেশ অনেকটা ভেতরে গলির মধ্যে ঘরটা ছিল। পুরো জায়গা ব্যাঙ্গালোর, যেমন অনেকেই হয়তো দর্শকরা বা তুমিও জানো হবে, ব্যাঙ্গালোর ভীষণ এক্সপেন্সিভ সিটি। ওখানে লিভিং কস্ট ভীষণ হাই, ঠিক আছে। ঘরের রেন্ট ভীষণ হাই, নর্মাল ঘরগুলোর রেন্ট ভীষণ। তো ওরকমই একটা একটু কম সময়ের মধ্যে ওরা পেয়ে গেছিল রেন্ট, ওটাতে ওরা শিফট করে যায়। এরকম আস্তে আস্তে ওর, আমার বোনের মনে হতো যে ঘরটাতে ও ছাড়াও আরো কেউ ঘোরাফেরা করে। মনে হয় কিচেনে কেউ কাজ করছে, বাথরুমের নলটা হঠাৎ খুলে গেল, গিয়ে দেখে কোথায় বন্ধ করে দিল, টপটপ করে জল পড়ছে, পাতলা করে সরু সুতোর মতন জল পড়ছে। তো বন্ধ করে এসেছিলাম, আবার কি করে খুললো, দূর, মনে হয় খারাপ আছে। এনিওয়েজ এরকম একটা ছোট ছোট, কাউকে দেখতে পেত না, ঠিক আছে। আচ্ছা, যখন আমার বোন একা থাকতো, ওর বর তো রাত 1:30টার সময় ঘরে ফিরতো, ওর মনে হতো ও কি করতো না, মেইন দরজাটা বন্ধ করে ঘরের, তারপরে ওর বেডরুমের দরজাটা খোলা থাকতো। এনিওয়ে সবাই তাই করে, বিকজ ঘরে হাজবেন্ড ওয়াইফ ছাড়া তো আর কেউ নেই। তো ও ওই সময় তো একা, একেবারেই একা। ও তখন মনে হতো যে দরজাটায় কেউ টোকা মারলো, দুবার নক করলো, আর ও কি করতো না, যে ও জিজ্ঞেস করতো যে কে, वीर तुम आए हो क्या, कौन वीर तुम आए हो क्या, এরকম করে। ও কোনো আওয়াজ পেত না, দ্যাট মিনস কেউ নেই। আমার ভুল, এটা আমি ভুল শুনেছি। এভরিডে দুটো নক হতোই, এভরিডে দুটো নক হতো, আর পরিষ্কার নক হতো। কিন্তু যেহেতু যদি ধরো বীর আসেও, তো বলবে তো যে অ্যানি দরওয়াজা খোলো, আমার বোনের নাম অ্যানি, হ্যাঁ, অ্যানি দরওয়াজা খোলো। ওরকম কেউ বলতো না। যখন বীর আসতো ও কি ও এরপরে কি বলতো যে তুমি যখন আসবে, যখন এন্টার করবে নিচে গ্রিল দিয়ে, হ্যাঁ, ও দোতলায় থাকতো, ঠিক আছে, নিচে গ্রিল দিয়ে যখন এন্টার করবে না, আমাকে একটা কল করবে, আমি তখন দরজা খুলবো। আমার বোন বলতো, বিকজ ও না ভয় পেত। ডেফিনেটলি, স্বাভাবিক সেটাই। তো ও বলতো যে তুমি না যখন আসবে ফোন করো যে হ্যাঁ এখন দরজাটা খোলো, তখন আমি দরজা খুলবো, তা নাহলে তার আগে আমি দরজা খুলবো না। ও বলতো যে क्यों क्या हुआ, क्या कुछ प्रॉब्लम है। তো আমার বোন ভাবতো যে ওকে বলবো, ও ভাববে যে আমি পাগল, দূর কি সব ভাবছি, হ্যাঁ, না আমাকে ভাববে যে আমি ভুলভাল ভাবছি, এগুলো এরকম কিছু নেই, আমাকে পাগল ভাববে, ওই জন্য আমি বলবো না, ঠিক আছে। ও কিছু বলেনি ওর বরকে। তো ওরকম নেক্সট ওরা কি করতে শুরু করলো, ওরকম বীর যখন আসতো কল করতো, তারপরে ও দরজা খুলতো। এরকমই একদিন হয়েছে, দরজা খুলেছে, ঢুকে গেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে, তো শুয়েছে ওরা, দিয়ে না সেই নক দরজায়, সেই দিনকে আবার
সেদিনকে বীর ঘুমায়নি, ও ল্যাপটপে নিজের কাজ করছিল রাত্রেবেলাতে, অফিসের আরো কিছু কাজ ছিল বাকি পেন্ডিং, বললো আমি করে তারপরে শোবো। হঠাৎ করে ও দুটো নক শোনে। वो बोले एनी इतना रात में कौन आया होगा? अरे छोड़ो ना, कुछ नहीं हो, चूहा वगैरह होगा, सो जाते हैं। সেদিনকে একেবারে ইগনোর করে দিয়েছে ব্যাপারটাকে দুজনেই। হ্যাঁ, কিন্তু আমার বোন তো এর আগেও শুনেছে কন্টিনিউ এই নকটা, বাট ও নিজের বরকে, ও যাতে না ভয় পায়, কারণ এই যে যাদবপুরের যে কেসটা হয়েছিল না, তারপরে ও এই জিনিসগুলো নিয়ে মানে খুব ট্রমেটাইজ হয়ে গেছিল, ঠিক আছে? তো ও, আমার বোন এই জিনিসটা জানতো যে ও ভীষণ ট্রমেটাইজড। এই ব্যাপারটাকে নিয়ে যখন গল্প করা হয় বা কখন ওকে জিজ্ঞেস করা হতো, ও ভীষণ, ওর চোখ মুখের চেহারা না বীরের একদম বদলে যেত। দেখে বোঝা যেত যে ওর মানে মুখটা একদম শুকিয়ে গেছে। এই জিনিসটা মানে ও আবার রিকল করতে শুরু করে দিত ওই ইনসিডেন্ট গুলো। ওই জন্য আমার বোন একদম ওকে এইসব জিনিসগুলো নিয়ে আর কিচ্ছু বলতো না। আমার বোন পুরো চেপে গেছিল ব্যাপারটা ব্যাঙ্গালোরের। কিন্তু একদিন কি হলো আমি তোমাকে বলছি। এই নখটা না বাড়তে শুরু করলো, ওটা একেবারে ব্যাঙ্গিং এ শুরু হয়ে কনভার্ট হলো। মানে যেটা আগে নক হতো সেটা এখন পুরো দরজায় থাবড়াচ্ছে, একেবারে থাবড়াচ্ছে। এই নকটা প্রথমে দুবার হতো, দুবার করে বন্ধ হয়ে যেত, তারপরে বারবার হতো। এরপর একদিন এইরকমই বীর ঘরে এসছে, ঘরে এসে ওরা দুজনে শুয়ে পড়েছে। আমার বোন বলল যে আমার না আজকে দিন ঠিক ভাল লাগছে না, তুমি না এই দরজাটাও বন্ধ করে দাও। তো বলছে কেন? বেডরুমের দরজাটা কেন বন্ধ করব? মেইন দরজা তো, আমাদের ঘরের দরজা তো বন্ধ আছে, আমাদের বেডরুমের দরজা বন্ধ করার তো কোনো ব্যাপার নেই। না না তুমি বন্ধ করে দাও, আমার বোন বলছে। কিন্তু কি হয়েছে বলো তো, তোমার কি কিছু অসুবিধা? বীর জিজ্ঞেস করছে, তোমার কি কিছু অসুবিধা? কি অসুবিধা হয়েছে বলো ঠিক করে। তখন বলছে যে, আমার বোন বলছে আমি এইখানে মনে হয় এই ঘরটাতে কেউ আছে, সমস্ত ঘটনা বললো। হঠাৎ করে বাথরুমের নল খুলে যায়, কিচেনের সিঙ্কের নল খুলে যায়, আমি বন্ধ করে আসি আবার নল খুলে যায়, মনে হয় ঘরের মধ্যে কিছু যেন চলাফেরা করছে, কিছু আছে, ওই রুমে কেউ আছে, ওই রুম থেকে এই রান্নাঘরে কেউ চলে গেল, এরকম মনে হয়, বাট আমি কাউকে দেখতে পাই না। দরজায় নক হয় রেগুলার, কিন্তু আমি কারোর আওয়াজ পাই না, কিছু না। কেউ আওয়াজ দিলে পরে কেউ কোনো উত্তর দেয় না। আর আশেপাশে আর কেউ সেরকম নেই যে কিনা কোনো বাচ্চা ধরো হলো যে নক করে চলে যাচ্ছে। কিন্তু রাত 1টা 2টো 2:30টার সময় কে নক করে যাবে? কোন ঘরের বাচ্চা বেরিয়ে নক করে যাবে? এক্স্যাক্টলি, এটা তো হতে পারে না। তারপরে বলছে এরকম ব্যাপার তোমাকে বলনি তো? বলছে হ্যাঁ। বীর বলছে যে তোমার বলা উচিত ছিল আগে। আচ্ছা ঠিক আছে, দরজাটা বন্ধ করে দিচ্ছি। সেদিনকে ওই বেডরুমের দরজাটা বন্ধ করে শুয়েছে ওরা। বেডরুমের দরজাটা বন্ধ করেছে, কিছুক্ষণ পর বেডরুমের দরজাটাতে নক। তুমি ভাবতে পারছো, যেটা এতদিন বাইরের দরজাটাতে নক হচ্ছিল, এখন ওদের বেডরুমের দরজাটাতে নক হচ্ছে। দুজনের ঘরের লাইট জ্বালিয়ে সিটিয়ে বসে আছে ভয়। আমার বোন যা পারছে সেই ঠাকুরের নাম নিচ্ছে, আমার বোনের বর নিজের পাঠ করে চলেছে, আর সেই নকটা প্রথমে প্রচন্ড জোরে জোরে হতে হতে একেবারে ব্যাঙ্গিং হতে শুরু করলো। ধমধম 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 করে কেউ দরজা ধাক্কাচ্ছে, ভেঙে দেবে দরজাটা প্রচন্ড জোরে। নেক্সট ডে ওই ঘরে আর বললো যে আমরা আর এই ঘরটাতে থাকতে পারবো না, আবার থেকে সেই রকম সেম এক্সপিরিয়েন্স আমরা আর এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো না।
বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো, বাড়িওয়ালা বলছে এরকম কোনো ব্যাপারই নেই, আমাদের ঘর একদম কোনো প্রবলেমই নেই, তোমাদের এটা মনের ভুল, এরকম হয় না। আমার বোন বলছে যে এরকম হয় না, কিন্তু আমাদের সঙ্গে হচ্ছে এই জিনিসটা। বলছে সেটা তোমরা জানো, তোমরাও হয়তো কিছু করছো, তোমাদের বদমাশি, আমার ঘরে এরকম কোনো কিছু নেই। যখন বাড়িওয়ালাকে বলছে, বাড়িওয়ালা বলছে আমার ঘরে এরকম কোনো অসুবিধা নেই, তোমাদের ভুল, সেটা মনের ভুল। এরপরে তো আর কিছু বলার থাকে না, একেবারেই মানে অন্য একটা সিটি, অন্য একটা জায়গা, নিজেদের চেনা জানা কেউ নেই, সে একেবারেই আলাদা জায়গা, সেখানকার ভাষাভাষীও তো আলাদা, একেবারেই আলাদা। ব্যাঙ্গালোরে কন্নড় ভাষা বলে সবাই ওখানে, তাদেরকে বোঝানো খুব মুশকিল হয়ে যায়। যথারীতি সেখান থেকে ওরা যত তাড়াতাড়ি সম্ভব একটা অন্য ঘর নিয়ে সেখানে শিফট হয়ে যায়, সেই ঘরটা ওরা ছেড়ে দেয়। কিন্তু এই যে এই ঘটনাগুলো না, এগুলো ওদের পেছন ছাড়ে না, আর খুব অদ্ভুত ভাবে একেবারে মানে কন্টিনিউয়াসলি হতে থাকে, কন্টিনিউয়াস। এরপরে ওরা চলে আসে উত্তরাখণ্ড, ঠিক আছে। আমার বোনের যেরকম সবাই জানে যে এরকম জব যখন 2 বছর 4 বছর পরে যখন সুইচ করা হয়, তো সবাই নিজের একটা গ্রোথের জন্য না জব সুইচ করে। জব সুইচ করলে একটু গ্রোথ হয়, স্যালারি গ্রোথ হয়, পোস্ট বাড়ে, ঠিক আছে। তো সেই রকমই আমার বোনের বড় জব সুইচ করলো একটা অন্য কোম্পানি, সেখানে উত্তরাখণ্ডে ও পোস্টিং পেল, সেখানে চলে গেল। তোমাকে বলে রাখি কৌস্তব, ভীষণ সুন্দর জায়গা একটা উত্তরাখণ্ড, আর যে কলোনিটাতে ওরা শিফট হলো ভীষণ সুন্দর কলোনি, একটা হাউজিং কলোনি হয় না যেরকম, একটা হাউজিং কলোনি ছিল ওটা পুরো। চারদিকে প্রত্যেকটা বিল্ডিং, সামনে পার্ক, তারপরে গাড়ি পার্কিং এর জায়গা, সুন্দর লন, সামনে বাচ্চাদের পার্ক বানানো, এক একটা বিল্ডিং এর সামনে এক একটা পার্ক বানানো, সুন্দর সুন্দর। বিল্ডিং গুলো ভীষণ সুন্দর, খুব হেলদি অ্যাটমসফিয়ার। ওখানে যে কেউ যাবে না মনটা একেবারে মানে খুশিতে ভরে যাবে। তো এখানে এমন কি হলো? জায়গা এইরকম একটা সুন্দর জায়গায় যাওয়ার পর যে একটা কুৎসিত একটা এক্সপিরিয়েন্স হবে ওরা ভাবতে পারেনি। এত সুন্দর জায়গাটাতে প্রথমে যে ফ্ল্যাটটাতে ছিল ওরা, ফ্ল্যাটটাতে কোনো অসুবিধা হয়নি, মানে ফ্ল্যাটটাতে কোনো অসুবিধা মিন্স ছিল না। হলো কি, ওদেরই আমার বোনের বরের কালিগ, বীরের কালিগ, তার বাড়িতে কিছু সেরিমনি ছিল, অ্যানিভার্সারি বাগের সেরিমনি ছিল, ঠিক আছে। ওদের 10th ওয়েডিং অ্যানিভার্সারি ছিল বন্ধুর, তো ওদেরকে নেমন্তন্ন করেছিল আমার বোনকে, বোনের বরকে, তো ওরা গেছে ওখানে। ততদিনে আমার বোনের একটা ইস্যু হয়ে গেছে, একটা মেয়ে হয়েছে। মেয়েটা বলে রাখি তখন জাস্ট 1 বছরের, 1 কি 1.5 বছর, খুব ভালো করে মনে করতে পারছি না, বাট মানে হ্যাঁ এরকমই 1 বছর 1-1.5 বছর, মানে পরিষ্কার বলতে পারে না, ঠিক আছে। যেরকম আদো আদো বলে, খালি মা বাবা, হ্যাঁ আদো আদো যেরকম বলে, এরকম ধরনের বাচ্চাটার বয়স তখন আমার বোনের মেয়ের। তো ওকে নিয়ে গেছে, তো সেই বাড়িতে সেই যে কাপল ছিল তাদেরও একটা বাচ্চা ছিল, বাচ্চাটার ছেলে। তো আমার বোন ওর মেয়েটাকে ছেড়ে দিয়েছে, বাচ্চাটার সাথে তুই খেল, ভাইয়ের সাথে খেলো যাও। তো ছেলেটা না কোনো কথা বলছে না,
মানে হয় না একটা শেয়ার করা, খেলনা শেয়ার করা, বা হাসা, কান্দা, কথা বলা, বা খেলা, যে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে দেখলে পরে যেরকম একটা অ্যাক্টিভিটি করে, নয় পছন্দ করবে না পছন্দ করবে না, দেখলে নয় কাঁদবে নয় হাসবে, কিছু তো করবে, একটা রিয়াক্ট, কিছু করছে না। ঠিক আছে, ও নিজের মনে আছে, আর আমার বোনের মেয়েটা ও নিজের মনে খেলাধুলা করে যাচ্ছে। ভালো কথা। সেদিনকে খাওয়া দাওয়া হলো বাড়িতে। তারপর ওরা চলে আসবে। এমন সময়, হ্যাঁ, ছোট বাচ্চাটাকে যখন আদর করে আসছে, ও বলছে, আমার বোন বলছে যে ছেলেটার গাটা কিরকম একটা গরম, আর চোখগুলো কেমন একটা লাল পুরো। তো আমার বোন ওই যে কাপল ছিল বলছে যে সেই ভাবি, মানে ভাবি করে সম্বোধন করছে, ঠিক আছে, সেই ভাবিকে জিজ্ঞেস করছে, ভাবি आपका बेटा का आँख ऐसा लाल क्यों है? वो कुछ नहीं, उसको थोड़ा सा ना बुखार है, तबीयत उसका ठीक नहीं है, इसीलिए उसका आँख ना ऐसा लाल है। তো আমার বোন ভাবলো যে সত্যি হয়তো তাই। কিন্তু বাচ্চাটা খুব অদ্ভুত ভাবে না একটা তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়েছিল। মানে ওর কাউকে ঠিক পছন্দ হচ্ছে না। বাড়িতে যে এসছে, ওকে আদর করলো আমার বোন গিয়ে, ওর ঠিক পছন্দ হচ্ছে না, ও কটমট করে তাকিয়ে আছে। তারপর যাই হোক, আমার বোনের বর ওরা কিছুই সেরকম করেনি, মনে করেনি। একটা বাচ্চা মানুষ, ওর ভালো লাগছে না, ভালো নাই লাগতে পারে, কেন খারাপ মনে করবে, ওরকম ভাবে চলে আসছে। চলে যখন আসছে, আমার বোনের বাচ্চাটা, মেয়েটা ভীষণ কাঁদছে, সারা রাস্তা কাঁদতে আসছে, আর পেছনে তাকাচ্ছে বারবার। ঠিক আছে, ওকে, ও বারে বারে পেছনে তাকাচ্ছে আর কাঁদছে। আমার বোন বলছে যে এরকম वीर देखो, रूषा ऐसे रो क्यों रही है, ऐसे क्यों रो रही है? अरे उसको भूख लगा होगा, ठीक से कुछ खाई नहीं होगी, इसलिए रो रही होगी। তখন আমার বোন ভাবলো যে সত্যি হয়তো তাই, বাচ্চাটা ঠিক করে কিছু খায়নি, হয়তো খিদে ঠিক है, घर जाके कुछ खिला देंगे। নিজেদের মধ্যে ওরা হিন্দিতেই কনভারসেশন করে, দ্যাটস ওয়াই আমি ওরকম বলছি। তারপরে ওরা ঘরে পৌঁছেছে, বাট ওর মেয়ে স্টিল পেছনে তাকাচ্ছে এবং কাঁদছে। ঠিক আছে, হঠাৎ করে যখন ঘরে ঢুকেছে, ঢোকার পরে ওর মেয়ে হাত পা ছুড়ে কাঁদছে, বিভৎস ভাবে কাঁদছে কৌস্তব। আর মানে ও যেন দরজার দিকে দেখাচ্ছে আঙুল দিয়ে। একটা বাচ্চা, সে তো পুরো ভালো করে, তার তো কথা ফোটেনি, বলতে পারে না তো, কিন্তু ও নিজের অ্যাকশনে বুঝিয়ে দিচ্ছে যে দরজায় কিছু আছে। আমার বোন আর আমার বোনের বর যখন দেখছে ওখানে তো কিছু নেই, আমার বোন বলছে क्या हुआ बच्चा, क्यों, क्या हुआ, तो वहाँ क्या है? नहीं वाह এরকম বলছে, আর খালি আঙুল দিয়ে দেখাচ্ছে, চোখগুলো বড় বড় করে নিচ্ছে, বুঝেছো? যেরকম একটা প্যানিক অ্যাটাক আসলে পরে যেরকম মানুষ করে, ঠিক আছে, প্রচন্ড জোরে কান্নাকাটি, হাত পা ছুড়ে আর আঙুল দিয়ে দরজার দিকে দেখানো, আর ওইরকম ভাবে বিভৎস ভাবে কান্না, আর ওইরকম ভাবে ভয়, মানে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, এত কাঁদছে যে শ্বাস আটকে যাচ্ছে বাচ্চাটার। দেখ, ঠিক তখনই আমার বোনের বর ও কিছু একটা আন্দাজ করতে পেরেছে। ঠিক আছে, ও নিজের
সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে ও নিজের পাঠ করা চালু করে দিয়েছে। আর আমার বোনকে বলেছে, तुम हनुमान चालीसा पढ़ो, अभी तुम हनुमान चालीसा पढ़ना स्टार्ट करो। আমার বোন হনুমান চালিসা, এক হাতে হনুমান চালিসা, এক হাতে নিজের মেয়েকে তুলেছে, দিয়ে মেয়ের আর কান্না থামছে না। ও আমার বোনের পর সে পাঠ আর করে উঠতে পারছে না, ও আর পাঠ করতে পারছে না, ওর গা ভারী হয়ে গেছে, পুরো রুমটা একদম ভারী হয়ে গেছে। আর ও দরজাটা ওদের দোতলায় একটা বাঙালি ফ্যামিলি থাকতো, ঠিক আছে? ওকে। ওর বর বলল, এক্ষুনি মেয়েকে নিয়ে ওই ভাবির বাড়িতে তুই চলে যা, আর পাঠ করতে করতে যাবি, হনুমান চালিসা পাঠ করতে করতে যাবি। আর আমার বোন ছুটেছে, জাস্ট ছুটেছে। ও তো বুঝতে পারছে না, ও তো দেখতে পাচ্ছে না কি আছে, বাট আমার বোনের যে মেয়ে, সে পেছনে মুড়ে মুড়ে খালি তাকাচ্ছে একবার, মানে এমন ভাবে তাকাচ্ছে না যে মনে হচ্ছে যেন কোনো কিছু একটা দৌড়ে পেছন থেকে আসছে, ঠিক আছে? আমরা কেমনি, যখন আমার পেছন দিক থেকে কোনো একটা বিভৎস বা ভয়ঙ্কর কিছু একটা দৌড়ে আসবে, আমি কি করবো? একবার পেছনে দেখবো, আবার সামনে দেখবো, দৌড়াবো, এরকম করবো না? ডেফিনেটলি। ও ওই রকম ঠিক অ্যাক্টিভিটিটা ওর ওরকম করছে, বুঝতে পারছো? মানে একটা আমি দেখতে পাচ্ছি না, বাট আমার বাচ্চা দেখতে পাচ্ছে, আর আমি বুঝতে পারছি যে কিছু একটা বিভৎস জিনিস ও দেখতে পাচ্ছে, বাট আমরা দেখতে পাচ্ছি না, আর ও সেটা দেখে ভয় পেয়ে যাচ্ছে। আর ওরকম ভাবে আমার বোন মানে পড়ি কি মরি করে ওই সিঁড়ি দিয়ে উঠছে, দৌড়ে দৌড়ে উঠছে, আর আমার বোনের বাচ্চাটা জাস্ট কোলের মধ্যে চিৎকার করতে লাফাচ্ছে, চেঁচিয়ে চেঁচিয়ে, হ্যাঁ, আর বলছে জলদি উঠতে, জলদি উঠতে, হাত পা ছড়ে ছড়ে বলছে জলদি উঠতে। উপরে উঠে ও সে বৌদিকে ডেকেছে, বৌদিকে ডেকে বলছে, কি হলো কি হলো অ্যানি, এরকম করে দৌড়ে দৌড়ে আসছো কেন? বলছে যে বৌদি জলদি দরজাটা বন্ধ করো। ও দরজাটা যেই বন্ধ করে দিল, হ্যাঁ, আমার বোন কন্টিনিউয়াস কিন্তু হাতে হনুমান চালিসাটা, হ্যাঁ, দিয়ে ওর মধ্যে ওই ভয়ের মধ্যে কি আর পাঠ করা যায়? ওটাকে ওর মেয়ের বুকের মধ্যে রেখে আর কিছুক্ষণ সোফার মধ্যে বসে নিঃশ্বাস নিচ্ছে। আর এট দ্য টাইমে আমার বোনের বাচ্চাটা কিন্তু শান্ত হয়ে গেছে, চুপ হয়ে গেছে পুরো, আর একদম নিস্তেজ হয়ে মার কোলে শুয়ে পড়েছে, মানে লুটিয়ে গেছে, বুঝেছো? একদম জাস্ট অজ্ঞান মেয়ে। মানে এমন ভাবে ভয় পেয়েছে, এমন ভাবে মানে কেঁদেছে ও, যে ও পুরো লুটিয়ে পড়েছে ওর মায়ের কোলে। এরপর ওই জিনিসটা হওয়ার পরে মেয়ের প্রচন্ড জ্বর, ভীষণ জ্বর, বীরের জ্বর, আমার বোনের জ্বর, একেবারে মানে ওদেরকে দেখার মতন কেউ নেই, তিনজনে বিছানায় পড়ে আছে। ওদের যে দোতলায় আমি যে বললাম যে বৌদি থাকতো, একটা বাঙালি ফ্যামিলি থাকতো, তারা ভীষণ হেল্পফুল ছিল। ওরা কি করলো, পাশেই একটা মন্দির ছিল, সে বললাম না হাউজিং কলোনি, ভীষণ সুন্দর হাউজিং কলোনি, ওই হাউজিং কলোনির মধ্যে একটা মন্দির ছিল। সেই মন্দিরে যে পূজারী ছিলেন খুব ভালো, খুব বয়স্ক, হ্যাঁ, সেই মন্দিরে সেই পূজারীকে গিয়ে সে বৌদি বলল, কালী মন্দির ছিল, পূজারীকে বলল যে এরকম এরকম কিছু একটা হয়েছে মনে হচ্ছে, তো আপনি কি কিছু করতে পারেন দেখে? তখন সেই পূজারী বললেন যে আমি তো যেতে পারবো না, আমি যাব না, কিন্তু এই মায়ের পায়ের ফুল এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওদের মাথায় ছুঁয়ে ওদের কাছে রাখো, আর কিছু জল দিল, গঙ্গা জল, এগুলো গঙ্গা জল দিল, সমস্ত ঘরে ছিটিয়ে দাও। তারপর যখন ওদের জ্বরটা নেমে যাবে,
সুস্থ হবে তখন বলবে আমার কাছে আসতে। সেটাই করলো বৌদি। নিয়ে গেল ফুল, গঙ্গা জল পুরো ঘরে ছিটিয়ে দিল, ওদের মাথায় মায়ের পায়ের ফুল পুরো মাথায় লাগালো এবং বিছানার তলায় রেখে দিল। আস্তে আস্তে ওরা ঠিক হলো। ঠিক হওয়ার পরে তারপর ওরা মন্দিরে গেছিল। মন্দিরে যাওয়ার পর তিনজনকে সেই ঠাকুরমশাই মাদুলি বানিয়ে দিয়েছিল, ঠিক আছে? লাল কার সুতো, সে তাতে মাদুলি বেঁধে ওদেরকে লাগিয়ে বলেছিল এটা পরে নিতে। তো ওরা নির্দিষ্ট কোন একটা দিন ছিল, সেদিনকে পড়তে বলেছিল, পরে নিয়েছিল। তো অনেকদিন আর ওই ঘরটাতে কিছু হয়নি, বাট সেই দিনটাতে কিছু একটা এন্টিটি ওই মানে ওদের সঙ্গে চলে এসেছিল মনে হয়। মিনস পরে যখন খবর নেওয়া হয়, ওদের ডাউট হয়েছিল যে যেখানে ওরা গিয়েছিল সেইখানে কিছু একটা ছিল নিশ্চয়ই। তো বীর যখন কথা বলেছে এই ব্যাপারটা নিয়ে, তখন বীরের সেই বন্ধুটা বলল যে আমার ছেলে যাবৎ 1 মাস ধরে ঠিক করে কিছু খাচ্ছে না, উল্টো পাল্টা কথা বলে, বকে, চোখ অমনি লাল থাকে, গা ওরকম গরম, জ্বর থাকে, দিনের বেলায় কিচ্ছু থাকে না, রাতের বেলাতে ওইরকম হয়ে যায় বাচ্চাটা। মানে বাচ্চাটা পজেসড ছিল, ঠিক আছে? আর সেই এন্টিটিটা এদের পেছনে ল্যাচ হয়ে গেছিল। এই বাচ্চাটাকে ভেবেছিল যে একে অ্যাটাক করে নেবে ওকে ছাড়ার পর। নেগেটিভিটি যখন কারোর সাথে একবার জুড়ে যায় না, খুব ইজি হয় না যে তুমি ওটাকে সরাবেও। একদম। কিন্তু বাচ্চা যখন বাচ্চাদেরকে পেয়ে গেলে পরে, ওটা একটা ভীষণ এনার্জি ওয়ালা বডি থাকে না বাচ্চাদের, একদম ইনোসেন্ট একটা বডি, ইনোসেন্ট বডি থাকে একটা। তো ওটাকে মানে ওরা গ্র্যাব করতে চায়, সেই বডিটা পাওয়ারটা কম হয় না। একদম। এই জিনিসটা থেকে এরকম ভাবে ওরা বেঁচেছিল, ঠিক আছে? মানে আমি যেটা বুঝতে পারলাম, এই সব কটাই ঘটনা মানে যেগুলো তুমি শেয়ার করলে, তোমার বোনের হাজবেন্ডের এমন কিছু একটা রয়েছে, এমন কিছু একটা অ্যাট্রাকটিভ এনার্জি রয়েছে, এই সকল নেগেটিভ স্পিরিটস কে অ্যাট্রাক্ট করে, যার জন্য কিন্তু থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দেয়ার লাইফ এই জিনিসটা ঘটে চলেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মানে ঘরটাও যখন মানে থাকতে থাকতে এইখান থেকে ওরা এই ঘরটাকেও ছেড়েছে। এখন কেমন আছে ওরা? এখন ভালো আছে, বাট ওই ঘরটা ছাড়ার পর যে ঘরটাতে আবার ওরা গিয়েছিল, সেখানেও ওদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। মিনস ওইখানের এক্সপিরিয়েন্সটা তো মানে সেটাও কিন্তু বেশ বিভৎস ছিল সেই এক্সপিরিয়েন্সটা। ওই ঘরটা থেকে ওই হাউজিং কলোনিটা ছেড়ে একটা অন্য হাউজিং কলোনিতে ওরা গেছিল, ঠিক আছে? সেই হাউজিং কলোনিটাতে যাওয়ার পর যে ঘরটাতে ওরা ঢুকলো, ওই ঘরটা তো প্রথম কিছু ছিল না, মানে কিছু বুঝতে পারেনি ওরা। মানে এই তিনটে যে ঘটনা রয়েছে শ্রাবণী, এগুলো সত্যি কথা বলতে খুবই মারাত্মক। যাই হোক, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। এন্ড আশা করছি এর পরের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, আমাদের কিউরিও ফাইটার অডিয়েন্স যদি শুনতে চান, তাহলে ডেফিনেটলি আমি তোমার কাছে আবার যাব তোমার এই এক্সপিরিয়েন্স জানতে, রাদার তোমার বোনের যে হাজবেন্ড আছে। আবার যদি সুযোগ পাই আমি নিশ্চয়ই বলবো পরের এক্সপিরিয়েন্সটা। সেটাও একটা মারাত্মক ঘটনা। পুরোটাই আমার বোনের সঙ্গে ঘটেছিল। তো মানে এটা তোমার বোনের সাথে ডাইরেক্টলি ঘটেছে? ডাইরেক্টলি আমার বোনের সঙ্গে ঘটেছে, সেটাও একটা মারাত্মক ঘটনা। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি
কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। এবং হ্যাঁ, আপনিও যদি আপনার লাইফে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। আপনারা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন নাম্বারটি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও ঘোস্টলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের এবং বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিওফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে